কিন্তু এটা কি আক্ষরিক অর্থে যুদ্ধ নাকি প্রতীকী যুদ্ধ? সেই যুদ্ধ কি শুরু হয়েছে? আর যদি শুরু হয় তাহলে কিভাবে শুরু হয়েছে? আর এই যুদ্ধের পরিণতি বা কি? আমার মনে হয় এই লড়াই শুরু হয়েছে, আর এটা শুরু করেছে বিজেপি আর আরএসএস-এর হিন্দুত্ববাদী রাজনীতি দিয়ে। এই যুদ্ধটা বাস্তবে অস্ত্রের নয়, বরং পরিচয় নির্মাণের যুদ্ধ, যা ভারতীয় উপমহাদেশকে ঠেলে দিয়েছে একত্ববাদের প্রবণতা এবং আত্মবিরোধী সংকটের দিকে। কিভাবে? দুটি মিগ এবং সুখোই সিরিজের যুদ্ধ বিমানগুলো যারা পরিচালনা করছিল, মানে পাইলটরা ছিল, সে ফাইটার জেটগুলোর পাইলটদেরকে বন্দি করার দাবি পাকিস্তানের। আর সকালেই গণমাধ্যমে এই তথ্যগুলো সামনে এসেছে। দেশটির একজন সামরিক মুখপাত্র নিশ্চিত করেছেন ধ্বংসপ্রাপ্ত ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধ বিমানগুলোর মধ্যে রয়েছে 3টি রাফাল, একটি Su-30 MKI এবং একটি MiG-29 ফালক্রাম। ভারত পাকিস্তানের যুদ্ধ শুরু হয়ে গিয়েছে, আর যেটা ভারত শুরু করেছে হয়তোবা সেটা পাকিস্তান শেষ করবে, এমনই বিশ্লেষণ করতেছেন বা আশা করেন বাংলাদেশের বা পৃথিবীর সকল মানুষেরাই, আমরাও আশা করি। তো অবশেষে ভারতের 5 জন নৌবাহিনীকে তারা তুলে নিয়ে গেছে পাকিস্তান, এবং পাকিস্তান ইতিমধ্যে হামলার জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে। এই বিষয় নিয়ে পাশাপাশি ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে ইসলামিক গাজওয়াতুল হিন্দ এটার কি সম্পর্ক রয়েছে বা সম্পর্ক আছে কিনা, এই বিষয় নিয়ে কিছু গোপন তথ্য ফাঁস করেছেন পিনাকি ভট্টাচার্য। চলুন আমরা দুইটা আলোচনা শুনবো, এরপর বিশ্লেষণ করবো। গভীর রাতেই ভারত পাকিস্তানে 3টা লোকেশনে 9টা টার্গেটে মিসাইল আক্রমণ করেছে। আমরা অনুমান করতে পারি এই আক্রমণ একটা ফুল স্কেল যুদ্ধে পর্যবসিত হতে পারে। পাকিস্তান আর্মি 2টা ভারতীয় জেট ভূপাতিত করেছে। ভারতের মিসাইল আক্রমণে পাকিস্তানের 3 জন নাগরিক নিহত হয়েছে, যার মধ্যে একজন শিশু। এই প্রসঙ্গে বহুল আলোচিত গাজওয়াতুল হিন্দ নিয়ে আমরা আজকে কথা বলবো। এইটা এমন একটা ধারণা নিয়ে যেটা একদিকে জিহাদের স্লোগান, আবার অন্যদিকে রাষ্ট্রীয় ভয়ের পুঁজি। গাজওয়াতুল হিন্দ শব্দটা শুনলেই কানে বেজে ওঠে ধর্মীয় যুদ্ধ, আগ্রাসন এবং এক গভীর ধর্মীয় আবেগের প্রতিধ্বনি। কিন্তু আসলে এটা কি? কোথা থেকে এলো এই কথা? আর কেন একবিংশ শতাব্দীতে এসে আবার মাথাচাড়া দিয়ে উঠেছে সেই পুরনো মিথ? আর কেনই বা বলছি এই গাজওয়াতুল হিন্দ সম্ভবত শুরু হয়েছে আর ভারত পরাজয়ের পথেই অগ্রসর হচ্ছে? আসুন ইতিহাস, ধর্মতত্ত্ব এবং রাজনীতির সীমানা পেরিয়ে খুঁজে বের করার চেষ্টা করি এই ধারণার উৎস, ব্যবহার এবং পরিণতি সম্পর্কে। গাজওয়াত শব্দটা ইসলামী পরিভাষায় ব্যবহৃত হয় ওই সমস্ত যুদ্ধে যেখানে নবী রাসূল স্বয়ং অংশগ্রহণ করেছিলেন। আর হিন্দ মানে ভারত, এই দুটো শব্দ মিলে দাঁড়ায় হিন্দের যুদ্ধ। কিছু হাদিসে উল্লেখ করে ভবিষ্যতে মুসলমানরা হিন্দ বিজয় করবে, যেমন সুনান আল নাসাই এবং মুসনাদে আহমেদে একটা বর্ণনায় বলা হয়েছে, আমার উম্মতের একটা বাহিনী হিন্দের সঙ্গে যুদ্ধ করবে, আল্লাহ তাদের ক্ষমা করবেন। তবে ইসলামিক স্কলারেরা অনেকেই বলেন যে এই হাদিসগুলোর সনদ দুর্বল এবং এগুলোকে ঐতিহাসিক ভাষ্য হিসেবে ধরা যায়, কিন্তু তা দিয়ে আধুনিক রাজনৈতিক সহিংসতার বৈধতা পাওয়া যায় না। 20 শতকের শুরু থেকে বিশেষ করে পাকিস্তানের রাষ্ট্রনীতিতে গাজওয়াতুল হিন্দ হয়ে ওঠে এক কল্পিত ধর্মীয় আদর্শ। অনেক সংগঠনই তাদের রাজনৈতিক প্রোপাগান্ডায় এই শব্দগুলো ব্যবহার করে বারবার, যেন ভারতের বিরুদ্ধে যে কোনো যুদ্ধ মানেই ইমানের লড়াই। এই ধারণা ব্যবহার করে রাষ্ট্রীয় সহিংসতা, সীমান্ত সন্ত্রাসকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হয়। আবার পাশাপাশি এই টার্মটাকে ধরেও ভারতের মুসলমানদের সন্দেহের চোখে দেখার সুযোগটাকে সৃষ্টি করা হয়। কিন্তু এটা কি আক্ষরিক অর্থে যুদ্ধ নাকি প্রতীকী যুদ্ধ? সেই যুদ্ধ কি শুরু হয়েছে? আর যদি শুরু হয় তাহলে কিভাবে শুরু হয়েছে? আর এই যুদ্ধের পরিণতি বা কি? আমার মনে হয় এই লড়াই শুরু হয়েছে, আর এটা শুরু করেছে বিজেপি আর আরএসএস-এর হিন্দুত্ববাদী রাজনীতি দিয়ে। এই যুদ্ধটা বাস্তবে অস্ত্রের নয়, বরং পরিচয় নির্মাণের যুদ্ধ, যা ভারতীয় উপমহাদেশকে ঠেলে দিয়েছে একত্ববাদের প্রবণতা এবং আত্মবিরোধী সংকটের দিকে। কিভাবে? ইসলামকে মোকাবেলা করতে গিয়ে হিন্দুত্ববাদ হিন্দু ধর্মের আত্মবিনাশ ডেকে আনছে, এমন একটা আত্মঘাতী প্রকল্পে তারা লিপ্ত হয়েছে যা আদতে শেষ বিচারে হিন্দু ধর্মকেই ধ্বংস করে দেবে। হিন্দুত্ববাদ যতটা না ইসলাম বিরোধী, তার চেয়েও বেশি হিন্দু ধর্ম বিরোধী। কারণ ইসলামকে পরাস্ত করতে গিয়ে সে নিজেরই ধর্মকে এমন এক কাঠামোর ভেতরে বন্দি করতে চায় যা ইসলামিক তৌহিদ বা মনোথেইজমের ছায়া। ইসলাম এবং হিন্দু ধর্মের মূল তফাৎ হচ্ছে বহুত্ববাদ বনাম একত্ববাদ। দুই ধর্মের দুই আত্মা,
ইসলাম জন্ম থেকে একত্ববাদী এবং তার ইমানের কেন্দ্রে এক এবং অদ্বিতীয় আল্লাহর ধারণা। হিন্দু ধর্ম ঠিক তার উল্টো, সে দাঁড়িয়ে আছে বহু পথ, বহু দেব, বহু সাধনার উপরে। তন্ত্র, যোগ, শাক্ত, বৈষ্ণব, শৈব, অদ্বৈত, এক একটা ধারা, এক একটা জগৎ। ভগবদ গীতায় কৃষ্ণ বলেছেন যে যে যেভাবে আমাকে চায় আমি সেভাবেই তার কাছে ধরা দিই। এই কথাটাই হিন্দু ধর্মের বহুত্ববাদী হৃদয়। কিন্তু হিন্দুত্ববাদ ইসলামকে পরাস্ত করতে গিয়ে ইসলামিক কাঠামো গ্রহণ করে ফেলে। হিন্দুত্ববাদের মূল সমস্যা হলো এটা ইসলাম বা খ্রিস্টান মতবাদকে প্রতিযোগী ভাবতে গিয়ে তাদের কাঠামোকে নিজের অস্ত্র বানাতে চায়। যেমন এক জাতি, এক ভাষা, এক পরিচয়, এক সংস্কৃতি। এ সমস্ত ধারণা ইসলামী উম্মা বা খ্রিস্টান নেশন স্টেটের ধারণার কাছাকাছি। হিন্দুদের মাঝে ঐক্য প্রতিষ্ঠা করতে গিয়ে সে এক দেবতা, এক আচার, এক ভাষার সন্ধান করে। এই কারণেই সে নিজের ধ্বংস ডেকে আনে। কারণ হিন্দু ধর্ম কখনো ঐক্য দিয়ে টিকে ছিল না, টিকে ছিল সহাবস্থানে। একত্ববাদের দিকে ঝুঁকে পড়া মানেই তৌহিদের বিজয়। যখন হিন্দুত্ববাদ ইসলামকে ফাইট করতে যায় তখন সে আসলে তৌহিদেরই জয় নিশ্চিত করে। সে মূর্তি পূজাকে তখন লজ্জা হিসেবে দেখতে শুরু করে, পৌরাণিকতাকে অস্বীকার করে, আত্মতত্ত্ব, রূপক, রসতত্ত্বকে সরিয়ে দেয়, বেদান্তের তৎতম অসি এর বিপরীত তৈরি করে শুদ্ধ হিন্দু পরিচয়ের কাঠিন্য। এইভাবেই হিন্দুত্ববাদ বহুত্ববাদী আধ্যাত্মিকতাকে হত্যা করে, অর্থাৎ হিন্দু ধর্মকেই সে হত্যা করে। এভাবেই মোদি আত্মহননের পথে হিন্দুত্ববাদ দিয়ে হিন্দু ধর্মকে নিয়ে যাচ্ছে। এইভাবেই একদিন হিন্দুত্ববাদ যখন নিজের দেহে একক দেবতার ধর্ম নির্মাণ করবে তখন সে নিজেই আর হিন্দু থাকবে না, সে হয়ে উঠবে একটা হিন্দু নামধারী ইসলামী রাষ্ট্রীয় কাঠামোর ছায়া, যার মধ্যে থাকবে না সাধনার পথ, থাকবে না দেবদেবী উপাসনা, থাকবে না অবতার তত্ত্ব, থাকবে না উল্টো যুক্তি। সে সময় ইসলাম যদি আসে তাহলে সে বলবে তুমি তো একত্ববাদকেই বিশ্বাস করো, কিন্তু আমাদের একত্ব অনেক আগে থেকেই পরিণত, তুমি শুধু তার ছায়া, তুমি তাকে অনুসরণ করেছো। এই ছায়া যখন আত্মার আর আশ্রয় দিতে পারে না তখন মানুষ মূল উৎসের দিকে ফিরে যায়। তখন তৌহিদ শুধু জয়ী হয় না, হিন্দুত্ব নিজেই তাকে তার মঞ্চ প্রস্তুত করে দেয়। তাই গাজওয়াতুল হিন্দ কোনো বাহ্যিক যুদ্ধ নয়, এটা ভারতীয় পরিচয়ের মধ্যে এমন এক আত্মঘাতী দ্বন্দ্ব যেখানে এক ধর্ম অন্য ধর্মকে মোকাবেলা করতে গিয়ে নিজেকেই তাকে রূপান্তর করে ফেলে। হিন্দুত্ব ইসলামকে হারাতে গিয়ে ইসলামিক কাঠামোকে গ্রহণ করে। এটাই আত্মহনন, এটাই ইতিহাসের সবচেয়ে বড় পরাজয়, যেখানে তুমি যেত না বরং তোমাকে হারিয়ে অন্য কেউ তোমার জায়গায় দাঁড়িয়ে যায়। আমি যখন রেকর্ড করছি তখন ফ্রান্সে গভীর রাত, ঘড়ির কাঁটা থমকে নেই, কিন্তু সময় থমকে গেছে। ভারত পাকিস্তানের সীমান্তে যুদ্ধের দামামা, আলো নয় কেবল ধোঁয়া। পাকিস্তান দাবি করেছে ভারতের হামলায় নিহত হয়েছে 3 জন নিরস্ত্র মানুষ, একজন শিশু যার হাতে ছিল খেলনা, কোনো বন্দুক না। এটাই কি সেই যুদ্ধ যেটা বহুদিন ধরে গল্পে ছিল, হাদিসে ছিল, প্রপাগান্ডায় ছিল? গাজওয়াতুল হিন্দ, যার কথা একদা বলা হতো একদিন হবে, সেই যুদ্ধ কি আজকে শুরু হলো? নাকি আমরা অনেক আগেই চুপচাপ নিজের ভেতরে সেই যুদ্ধ শুরু করে ফেলেছি? বিজেপি, আরএসএস যখন হিন্দু রাষ্ট্র গড়ার নাম করে হিন্দু ধর্মের বহুত্ববাদকে খরচা করে ফেলে তখন তারা ইসলামকে হারাতে গিয়ে তৌহিদের কাঠামো নিজের ধর্মে বসিয়ে দেয়। আর এভাবেই গাজওয়াতুল হিন্দ কোনো মুসলিম বাহিনীর হাতে নয়, হিন্দুত্ববাদের হাতে ভারতের ভেতরেই শুরু হয়ে যায়। এখন যারা বলবে ভারত জিতেছে তারা হয়তো মৃতদেহ গুনছে না, কারণ এই যুদ্ধে পরাজয় মানে শুধু শত্রুর জয় নয়, নিজের পরিচয় হারিয়ে ফেলা, নিজের আধ্যাত্মিকতাকে পোড়ানো, নিজের ধর্মকে কাঠিন্যে মুড়ে দেওয়া। হিন্দুত্ব যখন অদ্বৈত বাদ দিয়ে এক পথে হাঁটতে চায় তখন সে নিজেই নিজের সমস্ত পথ হারায়। আর তখন ইসলাম আসলে আর কিছু করেও না, সে শুধু দাঁড়িয়ে থাকা দেখে কিভাবে তার প্রতিদ্বন্দ্বী নিজেকেই প্রতিলিপি করে ফেলে। এই যুদ্ধের শেষে কি থাকবে? ভবিষ্যৎ হয়তো বলবে এই অঞ্চলে একদিন এমন এক ধর্ম ছিল যার নাম হিন্দু ধর্ম, যার অসংখ্য পথ ছিল, দেবতা ছিল, রূপক ছিল, নারী শক্তির পূজা ছিল, কিন্তু সে নিজেই নিজের শরীর পোড়ায় হিন্দু রাষ্ট্র নামের যজ্ঞকুণ্ডে। এই হলো গাজওয়াতুল হিন্দ, যেখানে শত্রু বাইরের কেউ নয়, শত্রু হয়ে ওঠে নিজের ভেতরের ভয়, প্রতিক্রিয়া আর পরিচয়হীনতা। এই হলো সেই সাংস্কৃতিক সুইসাইড যার শেষে আর ধর্ম থাকে না, থাকে শুধু রাষ্ট্র। আর সেই রাষ্ট্রে মানুষও থাকবে না, থাকবে শুধু বিজয় লিখে রাখা এক শূন্যতা, এক ঐতিহাসিক পরাজয়, যার শুরুটা ভারতের হিন্দুত্ববাদীদের হাতে, যারা হিন্দু ধর্মকে বিজয়ী করতে ভারতের মোদি সরকার কতটা দুর্বল হয়। তো ভারত পাকিস্তানে যুদ্ধ হচ্ছে, বাংলাদেশের আপাতত করার কিছু নেই, তবে এই যুদ্ধে আমরা লাভবান হব বলেই আমি আশা করি। লাভবান এই সেন্সে যে মোদি সরকার এখন বিধ্বস্ত,
ভারত বিপর্যস্ত এবং বিধ্বস্ত হতে বাকি, এবং মোদি এখন অভ্যন্তরীণ সমস্যা এড়াতে, সমস্যা থেকে দৃষ্টি অন্যত্র ফেরানোর জন্য তার যে সবচেয়ে মোক্ষম ট্রাম্প কার্ড, পাকিস্তান কার্ড ব্যবহার করেছে। পরপর দুইবার এই কার্ডটা সে ব্যবহার করলো এই কদিনের ভেতরেই। মানে এপ্রিলের 22 তারিখে কাশ্মীরের পাহালগাম পর্যটকদের জন্য খুব জনপ্রিয় এলাকা, সেখানে একটা তথাকথিত সন্ত্রাসী হামলার নাটক করলো নরেন্দ্র মোদী সরকার। সেখানে 26 জন পর্যটক এবং যারা ওখানে কাজ করেন তারা নিহত হলেন, তার ভেতরে 15 জন মুসলমান, 11 জন হিন্দু। কিন্তু ওই আক্রমণের পরপরই তারা প্রচার করা শুরু করে দিল যে এটা পাকিস্তান থেকে সন্ত্রাসীরা এসে হামলা করেছে এবং বেছে বেছে মুসলমানদের হত্যা করেছে। এটা ভারতের মিডিয়া, ভারতের সোশ্যাল মিডিয়া এরা খুব সক্রিয়ভাবে এই অপপ্রচারে অংশগ্রহণ করলো। আমরা জানি 22 এপ্রিল, কেননা ভারতের বিহার রাজ্যে নির্বাচন হচ্ছে। এই নির্বাচনের উপর নির্ভর করবে মোদী সরকারের কোয়ালিশন টেকে কিনা। নীতিশ কুমারের সরকার বোধহয় টিকবে না, তারা পরাজিত হবে বিরোধী দলের হাতে। এই জন্যই মোদী, লক্ষ্য করবেন, এই পহেলগামে হামলার, তথাকথিত হামলার সাথে সাথে তিনি সৌদি আরব থেকে ফ্লাই করে দিল্লি বা কাশ্মীরে না গিয়ে সোজা বিহারে চলে গেলেন। কারণ বিহারটা হচ্ছে তার এখন একটা ডিসাইসিভ ব্যাটল গ্রাউন্ড। পাকিস্তানের সঙ্গে যুদ্ধের কোনো সম্ভাবনা নেই, তবে বিহারে হেরে গেলেই মোদির যুদ্ধ শেষ, মোদি হেরে যাবে। সেই জন্য বিহার তাকে হন্ট করে বেড়াচ্ছে। সে দুঃস্বপ্ন দেখছে রাতে যে বিহার হারালাম, নীতিশ কুমার চলে গেলে আমার সরকার চলে যাবে। তবে মোদি সরকার একটার পর একটা ভুল করে যাচ্ছে। যখন পরাজয় আসে, হাসিনার দেখলেন না একটার পর একটা ভুল সিদ্ধান্তের ফলে হাসিনা পরাজিত হলো, ঠিক মোদিরও ওই রকম অবস্থা। পহেলগামের এই তথাকথিত সন্ত্রাসী হামলা নিজেদের লোকদের দিয়ে করানো তার উচিত হয়নি, এবং এটা যে ভারতীয়রা, বিশেষ করে ভারতের সামরিক বাহিনীর বড় বড় অফিসারেরাও যে এটা কিনছেন না যে ওখানে পাকিস্তানিরা হামলা করেছে। ভারতের 2 জন জেনারেল, একজন এয়ারফোর্সের আরেকজন সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল কুমার, খুবই উচ্চপদস্থ অফিসার, তিনি রিজাইন করেছেন, তাকে গ্রেপ্তার করে তাকে ডিসমিস করা হয়েছে। তিনি বলেছেন যে আমি এই মিথ্যা ফলস ফ্ল্যাগ অপারেশনের উপর নির্ভর করে আমার সেনাবাহিনীকে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নামাতে পারবো না। ওদের এয়ারফোর্সের একজন এয়ার ভাইস মার্শাল, তিনিও রিজাইন করেছেন। তো দেখা যাচ্ছে ভারতের শুধু মানে প্রগ্রেসিভ লোকজন, যারা উন্নত চিন্তা করেন, যারা প্রগতিশীল বুদ্ধিজীবী, সাংবাদিক, রাজনীতিবিদরাই যে শুধু মোদির উপরে হাসাহাসি করছে যে মোদি যেটা করেছেন পহেলগামে এটা একটা মিথ্যা ফ্ল্যাগ অপারেশন, ফলস ফ্ল্যাগ অপারেশন, এটা এখন সামরিক বাহিনীতেও চলে গেছে। তো মোদির ওখানে শিক্ষা হওয়া উচিত ছিল। মোদির ঘটে বুদ্ধি থাকলে এই যে এখন পাকিস্তানের উপর যে হামলা করলো তথাকথিত সন্ত্রাস দমনের জন্য, মানে মোদি এটা প্রচার করতে থাকছে মোদি সরকার যে পহেলগামে যেটা হয়েছে সেটা পাকিস্তান থেকে জয়শে মোহাম্মদী আর লস্করে তাইবা তাদের সন্ত্রাসীরা এসে হামলা করেছে। 120 কিলোমিটার ভিতরে ঢুকলো, মাত্র 4 জন লোক কি করে ঢুকলো, এবং ওখানে এপ্রিলের 1 তারিখ থেকেই ওখানে বিএসএফ এর যে ক্যাম্পগুলো ছিল ওগুলো সরিয়ে ফেলা হলো। তার মানে বর্ডারটা মোটামুটি খুলে রাখা হলো। বর্ডারের নিরাপত্তার দিকে তারা ইচ্ছা করে দৃষ্টি দিল না। তবে এটা সবাই বুঝে গেছেন যে এই হামলাটা ভারতের যে জম্মু কাশ্মীর লিবারেশন ফ্রন্ট আছে, বিভিন্ন স্বাধীনতা, যারা কাশ্মীরের জন্য স্বাধীনতা চাইছে, তারা এই আক্রমণটা করতে পারে, অথবা ভারতীয়রাই করিয়েছে। যাই হোক,
ওই আক্রমণের পরে তার যে শিক্ষা হওয়া উচিত ছিল যে ফলস ফ্ল্যাগ অপারেশনটা ভারতীয়রা খুব একটা খেলো না, এটা সমর্থন করলো না। কিন্তু যখন মানুষের ভীমরতি চাপে একটার পর একটা ভুল করার সিদ্ধান্ত নেবার যখন মানুষের সময় আসে, মোদি সেটাই করলো। মোদি কি করলো? 7 তারিখে বুধবার রাত 1টার সময় পাকিস্তানের উপর মিসাইল হামলা করলো, বিমান হামলা করলো। পাকিস্তানের বাহাওয়ালপুর এবং আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদ, সেখানে কিছু সিভিলিয়ান ক্যাজুয়ালিটি হলো। আমরা ছবিতে যা দেখলাম, ভিডিওতে যা দেখলাম, মসজিদ এবং মাদ্রাসায় হামলা করেছে, যেন মসজিদ এবং মাদ্রাসায় সন্ত্রাসীদের ট্রেনিং দেওয়া হয়। এই যে এটা যে এখন 2001 সাল না, 2004, 5, 6, 7 পর্যন্ত ওই তথাকথিত ইসলামিস্ট জঙ্গি নিধনের নামে এক একটা দেশ আক্রমণ করা যেত। আমেরিকা যেটা করেছে, ভারত যেটা করেছে, ওই কার্ড খেলার সময় শেষ হয়ে গেছে। যেটা ওই যে আমরা গল্পে বলি যে আপনি শীতকালে গরমকালের ওয়াজ শীতকালে কেন করলেন, হুজুররা রং টাইমের ওয়াজ রং টাইমে করলেন, বললেন এত কাপড় চোপড় এত আরাম আয়েশের দরকার নেই। পরে যে বাড়িতে ছিলেন তারা লেপ কাঁথা কম্বল দেয়নি, তো এটা অনেক উনি পরে রিয়েলাইজ করলেন যে শীতকালে তো লেপ কাঁথা লাগবে, আমি কেন ওই শীতকালের ওয়াজ গরমকালের ওয়াজ শীতকালে করলাম। এখন মোদির সেই অবস্থা হয়েছে। মোদি মনে করেছে যে 2025 সালেও পাকিস্তানে মাদ্রাসা ভিত্তিক সন্ত্রাসীদের ট্রেনিং ক্যাম্প আছে, ওগুলোকে আমরা শেষ করে দিই। ওগুলো শেষ করতে গিয়ে দেখা গেল যে ভারত ইতিমধ্যে 5টা জঙ্গি বিমান হারিয়েছে। ফ্রান্স থেকে কেনা খুব দামি 3টা রাফেল জেট, একটা MiG-29, এটাও খুব বড় দামি প্লেন, এবং রাশিয়ার আরেকটা প্লেন Su-30। 5টা বিমান হারালো, একটা ড্রোন হারালো। ভারত যতই অস্বীকার করুক, রয়টার্স, এ তো ভারতের কোনো মিডিয়া নয়, রয়টার্স বলেছে কমপক্ষে 3টা প্লেন হারিয়েছে ভারত। এবং আপনারা সবাই নিশ্চয়ই ভিডিও দেখেছেন, ভারতীয় পাইলটকে পাকিস্তানি কাশ্মীর এলাকায় তার প্লেন বিধ্বস্ত হয়ে তাকে গুলি করে নামানো হয় এবং তাকে জনগণ ধরে পেটাচ্ছে এবং ওকে বলছে ইমরান খান জিন্দাবাদ বলো। সেটাও আমরা ভিডিওতে দেখলাম। তার মানে এখন ভারতীয়রা অস্বীকার করতে পারবে না। আমি ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত ভারতপন্থী যে ব্লগার্স এবং যারা কমেন্ট করত, তারা কিন্তু হঠাৎ করে নিশ্চুপ হয়ে গেছে। তারাও বুঝে গেছে যে ভারত 5টা বিমান হারিয়েছে, পাকিস্তান একটাও হারায় নাই। শুধু তাই না, কাশ্মীরের ফ্রন্ট, ভারত অধিকৃত কাশ্মীরে পাকিস্তানের আর্টিলারি এবং সেনাবাহিনী একটা ব্রিগেড হেডকোয়ার্টার ধ্বংস করে দিয়েছে। ব্রিগেড মানে যেখানে কমপক্ষে 3টা ব্যাটালিয়ন মিলে একটা ব্রিগেড হয়, সেখানে ধরেন 4,000 সৈন্যের একটা ঘাঁটি, সেটা ধ্বংস করে দিয়েছে পাকিস্তানের আর্টিলারি এবং আর্মি। তো এবং সেখানে তারা সাদা পতাকা উড়িয়ে তারা আত্মসমর্পণ করছে, সারেন্ডার করছে। তো এটা কিসের লক্ষণ? ভারতীয় সৈন্য জেনারেলরা, তারা অফিসাররা সারেন্ডার করছে পাকিস্তানের কাছে। এরও আমরা ছবি এবং ভিডিও দেখলাম, ভাইরাল হয়েছে। সুতরাং যেটা হলো, ভারত তার যে মুখ যেটা বলে ফেস, লুজিং ফেস, তার যেটুকু মর্যাদা ছিল, যেটুকু সম্মান ছিল একটা বড় পাওয়ার হিসাবে, সেটা কিন্তু চলে গেছে। এবং ভারত যেটা আশা করেছিল যে পাকিস্তানের সঙ্গে জঙ্গি নিধনের নামে যুদ্ধ করলেই মার্কিন যুক্তরাষ্ট্র খুশি হবে, ডোনাল্ড ট্রাম্প কিন্তু ইতিমধ্যে বলে দিয়েছেন ইটস এ শেম, এটা খুবই লজ্জার ব্যাপার যে ভারত আক্রমণ করেছে পাকিস্তানকে। সুতরাং এই যে অবস্থাটা ঘটলো, বিমান বাহিনীর যে অবস্থা ভারতের, ভারত পাকিস্তানের বিরুদ্ধে বা কোনো পরাশক্তির বিরুদ্ধে বিমান বাহিনী ব্যবহার করে যুদ্ধে ভালো করতে পারবে না। এটা এই ওয়ার্নিংটা, এই রেড অ্যালার্মটা দিয়েছিলেন কিন্তু ভারতে এখন যিনি এয়ারফোর্সের চিফ হয়েছেন, এয়ার চিফ মার্শাল
অমরপ্রীত সিং, এই এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং সেপ্টেম্বরের 30 তারিখে ভারতীয় বিমান বাহিনীর প্রধান হলেন। তিনি তার 8-9 দিন আগে 21শে সেপ্টেম্বর 2024 ভারতের পত্রিকা বিজনেস স্ট্যান্ডার্ডে একটা ইন্টারভিউ দিয়েছিলেন এবং ওটার উপর আমি একটা ভিডিও করেছি। তখন উনি এয়ার মার্শাল ছিলেন, এখন এয়ার চিফ মার্শাল। এয়ার মার্শাল অমরপ্রীত সিং বলেছিলেন বিজনেস স্ট্যান্ডার্ডকে যে ভারতীয় বিমান বাহিনীর অবস্থা খুবই খারাপ, এর অর্ধেকের বেশি প্লেন ফ্লাইওভার না, আকাশে উড্ডয়নের মতো ওদের ক্ষমতা নেই এবং 40-45 বছরের পুরনো। এবং পাকিস্তানের কথা বলল ওদের কাছে 5th জেনারেশন এবং এখন 6th জেনারেশনের প্লেন চলে এসছে। চীনের সর্বাধুনিক বিমানগুলো এখন পাকিস্তান এয়ারফোর্স ব্যবহার করে। তারা চীনের সঙ্গে যৌথভাবে JF-20 বিমান এয়ারফোর্সের বিমান তৈরি করে, যেগুলো বিদেশে তারা বিক্রিও করে। সেখানে দেখা যাচ্ছে ভারতীয় বিমান বাহিনী কিন্তু 1965 সালেও ভীষণ রকম মার খেয়েছিল। কার্গিল যুদ্ধে 1999 যে কার্গিল যুদ্ধ যেটা পারভেজ মোশাররফ শুরু করেছিলেন, সেখানে পাকিস্তান সেনাবাহিনী কার্গিল ছাড়তে বাধ্য হলেও ভারতীয় বিমান বাহিনীর একটা বিরাট লস হয়েছিল। 2019 সালে তারা বালাকোটে পাকিস্তানে আবার সন্ত্রাসী ঘাঁটিতে হামলা করতে গিয়ে তাদের একজন গ্রুপ ক্যাপ্টেন অভিনন্দন সেখানে তার বিমান ভূপতিত হলো, তিনি সেখানে যুদ্ধবন্দী হয়ে গেলেন। 2-3 দিন পরে তাকে পাকিস্তান ছেড়ে দিল। তো এখন আরেক অভিনন্দনকে আমরা দেখছি আজাদ কাশ্মীরে, সে জনগণের কাছে মাপ চাইছে, তার প্লেনটা পড়ে আছে বিধ্বস্ত বিমানের পাশে, পাইলটকে জনগণ বলছে পাকিস্তান জিন্দাবাদ বল আর ইমরান খান জিন্দাবাদ বল। সে সেটা করছে যান বাঁচানোর জন্য। তো এখন ইন্টারন্যাশনাল মিডিয়া, আল জাজিরা বলেন, রয়টার্স বলেন, CNN, BBC, গার্ডিয়ান, টাইম ম্যাগাজিন, সর্বত্রই খবরগুলো আসছে। এবং এই যুগে, বিশেষ করে ইন্টারনেটের যুগে, এবং প্রতিটা লোকের সেলফোনে একটা করে ভিডিও ক্যামেরা আছে, কোনো কিছু এখন লুকিয়ে রাখা যায় না। সুতরাং এখন ভারত এই যে যুদ্ধটা করে একটা মিস অ্যাডভেঞ্চার করলো, এটা ঠিক যুদ্ধ না, একটা খণ্ড যুদ্ধ বলতে পারি আমরা। কেননা সেখানে, যেটা আমি কালকে আমার ভিডিওতে বলেছি, যে ভারতীয় ডিফেন্স ডিপার্টমেন্ট বলছে আমরা কিন্তু খুবই প্রিসিশন নিয়ে অ্যাটাক করেছি, সার্জিক্যাল অপারেশন করেছি, আমরা পাকিস্তানের কোনো মিলিটারি এস্টাবলিশমেন্টে আক্রমণ করি নাই, আমরা শুধু সন্ত্রাসীদের ঘাঁটিগুলোকে আক্রমণ করেছি, তার মানে মসজিদ এবং মাদ্রাসা ভেঙেছি। এবং এটা কি জন্য? এটা এই জন্য বলছে যে আমরা পাকিস্তানের সঙ্গে ফুল ফ্লেজেড যুদ্ধ চাই না, একটা প্রিসাইজ অপারেশন করছি। কিন্তু বারবার ঘুঘু তুমি খেয়ে যাবে ধান, এটা তো হয় না। মানে পাকিস্তানেরও তো রাজনৈতিক ফায়দা করার সুযোগ গ্রহণ করার অনেক কারণ আছে। পাকিস্তানের শাহবাজ শরীফ গভর্নমেন্ট খুব জনপ্রিয় না। ইমরান খান এখনো সবচাইতে জনপ্রিয় নেতা, তাকে জেলে রেখে প্রায় অবৈধভাবেই শাহবাজ শরীফ প্রধানমন্ত্রী হয়েছে। সুতরাং তাকে দেখাতে হবে যে তিনিও ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবেন। ভারতে রাজনৈতিক জনপ্রিয়তা পাওয়ার জন্য কোন দল কতটা পাকিস্তান বিরোধী, এটাই তার ক্রেডিবিলিটি বৃদ্ধি করে। হ্যাঁ, ও তো পাকিস্তান বিরোধী, ভালো লোক। পাকিস্তানেও তেমনি কোন রাজনীতিক নেতা কতটা ভারত বিরোধী, তারপরে নির্ভর করে তার জনপ্রিয়তা। এখন ইমরান খান সম্পর্কে একটা ইমেজ আছে যে উনি অ্যান্টি ইন্ডিয়ান, একটু ইসলামিক মাইন্ডেড অ্যান্টি ইন্ডিয়ান। তা পাকিস্তানে যে বর্তমান সরকার, তাদেরকেও সেটা প্রমাণ করতে হবে যে তারা কিন্তু আসলে ভারত বিরোধী। এবং এই যে একটা তারা যেটা করলো, আক্রমণ করলো, ভারত 5টা বিমান হারালো, কাশ্মীরে তাদের একটা ব্রিগেড হেডকোয়ার্টার ধ্বংস হয়ে গেল, তারা সাদা পতাকা দিয়ে সারেন্ডার করলো। আপনি বলেন, আপনি যদি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতেন কি করতেন?
আমি যদি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতাম এখন আমি কি করতাম? আমি হঠাৎ করে কারো কথায় যুদ্ধ বন্ধ করে দিতাম না। আমি দেখেছি আমাদের এয়ারফোর্স ইন্ডিয়ান এয়ারফোর্সের চাইতে অনেক সুপেরিয়র, এবং বর্তমান যুদ্ধগুলো কিন্তু এয়ার পাওয়ারের উপর নির্ভর করে। এই যে আমেরিকা যে ইরাকে এবং আফগানিস্তানে এবং সিরিয়াতে যে মানে বাশারুল আসাদকে হটানো হলো, এয়ার পাওয়ার কিন্তু সেখানে ডিসাইসিভ রোল প্লে করেছে। আফগানিস্তানের কথা অনেকে বলতে পারেন আমেরিকা তো পাতানো যুদ্ধ করলো, পাতানো যুদ্ধ করে আবার ওটা ছেড়ে চলে গেল। ওদের যুদ্ধ করার মূল উদ্দেশ্য হচ্ছে মিলিটারি এস্টাবলিশমেন্টের জন্য কিছু টাকা পয়সা বানিয়ে দেওয়া, বহু বিলিয়ন ডলার। তারা ইচ্ছা করলে আফগানিস্তানকে একেবারে গাজার মতো ধ্বংস করে দিতে পারত, ইরাককেও তাই করতে পারত, সেটা তারা করেনি। কিন্তু এয়ারফোর্স ডিসাইসিভ রোল প্লে করে, সেটা ভারতের কাছে নেই। এবং খোদ ভারতের এখন যিনি বর্তমান এয়ার চিফ অমরপ্রীত সিং, তিনি ভারতীয় এয়ারফোর্সের প্রধান হওয়ার 9 দিন আগে এই কথা বলেছিলেন যে আমাদের এয়ারফোর্স এখন যুদ্ধ করার মতো অবস্থায় নেই, খুবই খারাপ অবস্থায় আছে। এই 6 মাসের ভেতরেই তার কোন উন্নতি হয়েছে বলে আমরা মনে করতে পারি না। এখন পাকিস্তান যদি সিজ ফায়ারে রাজি না হয়, ভারত তো বলেছে আমরা যুদ্ধ করার জন্য করি নাই, আমরা কাশ্মীরের কিছু এলাকায় যেখানে টেরোরিস্টের আখড়া রয়েছে সেখানে আক্রমণ করেছি। পাকিস্তান কিন্তু শুধু লাইন অফ কন্ট্রোল, যেটা পাকিস্তানি কাশ্মীর এবং ইন্ডিয়ান কাশ্মীরের ভিতরে যে লাইন অফ কন্ট্রোল, সেটাই লঙ্ঘন করেছে তাই না, ভারতীয় বিমান বাহিনী পাকিস্তানের ভাওয়ালপুর অঞ্চলেও মিসাইল ছুড়েছে, তারা ভায়োলেট করেছে। এবং পাকিস্তানি বিমানগুলো কিন্তু এয়ার টু এয়ার মিসাইল দিয়েই ওদের বিমানগুলো নামিয়েছে। পাকিস্তান বিমান বাহিনী ভারতের এলাকায় গিয়ে বম্বিং করেনি, তারা এয়ার টু এয়ার মিসাইল, খুবই সুপিরিয়র টেকনোলজি ব্যবহার করেছে পাকিস্তান, যার কোনো জবাব ভারতের কাছে নেই। এবং পাকিস্তান ইতোমধ্যে চীন থেকে ইলেকট্রোম্যাগনেটিক জ্যামিং ডিভাইস, মানে ভারতের যে বিমানের ইলেকট্রনিক জিনিসটা, ওটা পুরোটা ক্যাপচার করে দিতে পারে পাকিস্তানের এই ইলেকট্রোম্যাগনেটিক যন্ত্র। ফলে ভারতীয় বৈমানিক তার লোকেশন এবং শত্রুর লোকেশন চিহ্নিত করতে পারে না। তাকে বলা যায় সিটিং ডাক, একটা হাঁসের মতো সে উড়তে থাকে, তার কোনো ডিফেন্স থাকে না। সুতরাং ভারতীয় এয়ারফোর্স চিফ তো নিজেই বলেছিলেন আমাদের অবস্থা খারাপ। এখন আমার মনে হয় না যে ভারত আবার তার বিমান বাহিনী ব্যবহার করবে, এবং সেনাবাহিনী ব্যবহার করতে হলে তাকে পাকিস্তানের চাইতে 3 গুণ বেশি সংখ্যক সৈন্য নিয়ে পাকিস্তানের উপর হামলা করতে হবে, এবং এত সৈন্য ভারতের নেই। তার একটা সেনাবাহিনীর অধিকাংশ সৈন্য কাশ্মীরে এবং চীন বর্ডারে। কাশ্মীর এমন একটা অধিকৃত অঞ্চল যেখানে ভারতের 5 লক্ষ সৈন্য রয়েছে, সৈন্য বিএসএফ মিলে, বিরাট ব্যাপার। সুতরাং ভারতের হাতে এত ট্যাঙ্ক, এত সৈন্য নেই যে পাকিস্তানের উপর মেইনল্যান্ডে আক্রমণ করে পাকিস্তান দখল করে ফেলবে, সেটা সুদূর পড়া হতো। এবং নিউক্লিয়ার অপশন তো পাকিস্তানেরও আছে, ভারতেরও আছে, বরং পাকিস্তানের নিউক্লিয়ার ওয়ারহেড ভারতের চাইতে 5টা বেশি, ভারতের 160টা, পাকিস্তানের 165টা। তবে নিউক্লিয়ার যুদ্ধ হলে এতগুলো নিউক্লিয়ার বোমার ব্যবহারের অবকাশ নেই। 2-4টা ব্যবহৃত হলেই পাকিস্তান এবং ভারত দুটোই প্রায় বড় বড় শহরগুলো দিল্লি, লাহোর, ইসলামাবাদ, করাচি, বোম্বে ধ্বংস হয়ে যাবে। সুতরাং এখানে নিউক্লিয়ার যুদ্ধের কোনো অবকাশ নেই। তবে যুদ্ধ হঠাৎ করে থেমে যাবে এটা ভাববার কোনো কারণ নেই। বল এখন কিন্তু পাকিস্তানের কোর্টে। ভারত শুরু করলো, ভারত বন্ধ করে দেবে, এটা হবে বলে আমি মনে করি না। এবং চীন একটা সুযোগ খুঁজবে, চীন তো চাইবে ভারত একটু ব্লিড করুক, এবং চীনের যে অস্ত্র শস্ত্র আছে তারা একটু পরীক্ষা করুক ভারতের বিরুদ্ধে। তার ইলেকট্রোম্যাগনেটিক যে যন্ত্রপাতি সেগুলো সাকসেসফুলি ভারতের এয়ারফোর্সকে নিউট্রালাইজ করে দিয়েছে। এখন এয়ারফোর্স ছাড়া ভারত এই যুদ্ধ সাস্টেইন করতে পারবে না। ভারত এখন বিপর্যস্ত হয়েছে, এবং যুদ্ধ চালালে ভারত বিধ্বস্ত হয়ে যাবে। এবং বাংলাদেশের জন্য আমি মনে করি এটা একটা ভালো ফল ডেকে আনবে। যেমন
আমেরিকার সঙ্গে চায়নার বৈরিতা, চায়নার সঙ্গে আবার ভারতের বৈরী সম্পর্ক, কিন্তু বাংলাদেশের সঙ্গে মোটামুটি চীন এবং আমেরিকা দুজনের মোটামুটি সম্পর্ক ভালো, অত খারাপ না। ইউনূস সরকারের সময় আমেরিকার সঙ্গে সম্পর্ক যথেষ্ট ভালো। সুতরাং বাংলাদেশ এই ভারত পাকিস্তান যুদ্ধ হলে তারা বেনিফিশিয়ারি হবে এই জন্য যে মোদী সরকার পড়ে যাবে। বিহারে তো মোদী হেরে যাবেন, এতে কোনো সন্দেহ নেই। আমি বলে দিচ্ছি, এটা ভুল হলে বলবেন যে আপনি বলেছিলেন ঠিক হয়নি, আমি ক্ষমা চাইব। তবে আমার মতে 99% আমি শিওর যে বিহারে নীতিশ কুমারের সরকার পড়ে যাবে। ফলে মোদির কোয়ালিশন নিয়ে টানাটানি লাগবে এবং মোদী সরকারকেও পদত্যাগ করতে বাধ্য হতে হবে। তাহলে মোদী সরকার বাংলাদেশের জন্য আপাতত সবচেয়ে বড় শত্রু। বাংলাদেশের ঘাড়ের উপর বসে আছে মোদী, হাসিনা মোদী। এই মোদীকে না সরালে মানে বাংলাদেশ পূর্ণ স্বাধীন হবে না। এবং কংগ্রেস বা বিরোধী দল যারাই ক্ষমতায় আসুক, তারা বাংলাদেশ হারানোর পরে, মোদী সরকার যেভাবে বাংলাদেশকে হারিয়ে ফেললো, ট্রানজিট বন্ধ, ব্যবসা বাণিজ্য বন্ধ, ভারতীয় নাম শুনতে পারে না বাংলাদেশিরা, ওইটাকে রিফারবিশ করবে কংগ্রেস সরকার যারাই ক্ষমতায় আসুক। সুতরাং মোদী ভারত হেরে যাওয়া মানে, যুদ্ধে ক্ষতিগ্রস্ত হওয়া মানে মোদীও হেরে যাবে, এবং মোদী হেরে গেলে ভারত হেরে গেল। ভারতে হেরে যাওয়াটা ওইভাবে আমাদের জন্য লাভ। আমরা এখানে যুদ্ধে কোনো প্রত্যক্ষভাবে যুদ্ধে অংশগ্রহণ করব না, পরোক্ষভাবেও করব না। তবে মোদী সরকার যে বিপদে পড়ছে সেটা আমাদের জন্য একটা সুখবর। আর এটা বলেই আমি আজকের কথা এখানেই শেষ করছি। আপনারা নিজেরাই এর চেয়ে বেশি, ইতিমধ্যে অনেক কিছু ঘটনা ঘটছে, আপনারা ভিডিও দেখেন, রয়টার্স এবং CNN, আল জাজিরা, এরা নিরপেক্ষ খবর দেয়, এগুলো আপনারা নিশ্চয়ই দেখছেন, ইন্টারনেটেও পাওয়া যাচ্ছে, BBC, CNN দেখা যাচ্ছে। সুতরাং আমার নতুন করে যুদ্ধের কি ডেভেলপমেন্ট হচ্ছে, এই আমি যতক্ষণ কথা বললাম এর ভেতরেই হয়তো কোনো কিছু ঘটেছে, আমরা জানি না। সুতরাং আমার যেটা মনে হয় সুখবর হচ্ছে ভারত বিপর্যস্ত, এবং ভারত বিপর্যস্ত মানে মোদী বিপর্যস্ত, মোদী বিপদে পড়েছে, মোদী সরকার চলে যাবে, এটা আমাদের জন্য একটা আশীর্বাদ হয়ে আসবে বলে আমি মনে করি। তো আমাদের বিপ্লবের ব্যাপারে ভুললে চলবে না, আমাদের বিপ্লব সাকসেসফুল হতে হবে। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাবকে বিজয় লাভ করতেই হবে। সবাইকে আমি সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আজকের কথা এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আমার অনুষ্ঠান দেখার জন্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল, আমার কথাগুলো ছড়িয়ে দেবেন সর্বত্র। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। দর্শক আলোচনাগুলো শুনেছেন, স্পষ্ট বুঝতে পেরেছেন, ভারতের কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে, সীমান্তে আটক করা হয়েছে, এবং তাদের বিমান কয়েকটা ধ্বংস করাই হয়েছে। তো এগুলো যুদ্ধ, ভারত পাল্টা হামলা করেছিল, সেই হামলার ক্ষেত্রে এগুলো হয়েছে। পাকিস্তান কিন্তু পাল্টা জবাব দিলেও কিন্তু এখনো পর্যন্ত পাল্টা হামলার প্রস্তুতি তারা এখন নেয়নি। তো ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি যে হামলার প্রস্তুতি দেওয়া হয়েছে এবং তাদেরকে অনুমোদনও দেওয়া হয়েছে। অতি শীঘ্রই হয়তো আজকে রাত্রের ভিতরেই পাকিস্তানে ভয়াবহ হামলা হবে ভারতের ভিতরে। চলুন দর্শক।